আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের আরও একটি বোর্ড সৃজনশীল প্রশ্নে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই পর্যায়ে আমরা কথা বলবো যশোর বোর্ড 2022-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো দেখো, আমরা আগে উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি এবং এরপর এখান থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের কাছে তিনটা জার রয়েছে, জার এ, জার বি, জার সি। জার বলতে মূলত বোঝানো হচ্ছে যে বিকার টাইপের কোনো একটা পাত্র যেখানে আমরা বিভিন্ন জিনিস রাখতে পারি। তো দেখো, জার এ এর মধ্যে রয়েছে অ্যামোনিয়া গ্যাস, আর জার বি এর মধ্যে রয়েছে ইথেন গ্যাস, আর জার সি এর মধ্যে রয়েছে কঠিন পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো দুইটা পাত্রের মধ্যে আমরা গ্যাসীয় পদার্থ পাচ্ছি অ্যামোনিয়া গ্যাস এবং ইথেন গ্যাস, আর 3 নম্বর পাত্রে পাচ্ছি আমরা কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পদার্থ। ওকে, এবারে আসো আমরা এখান থেকে এখন প্রশ্নর অ্যান্সার খোঁজার চেষ্টা করব। সো আমাদের ফার্স্ট কোশ্চেন, অ্যালকোহল কাকে বলে? তো এই প্রশ্নটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের না, এই প্রশ্নটা আসছে আমাদের বইয়ের 11 অধ্যায় থেকে। তো তোমরা জানো যে একজন শিক্ষার্থী যখন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে তখন কিন্তু তার জন্য ফুল বইটাই কিন্তু একটা সিলেবাস হিসাবে থাকে। তো সেখান থেকে কোশ্চেন জ্ঞানমূলক মানে ক নাম্বার কোশ্চেন এবং খ নাম্বার কোশ্চেন কিন্তু বইয়ের যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে আসতে পারে, সেগুলোর অ্যান্সার আমাদের জানতে হবে। তো আমরা আসলে অ্যান্সারটা একটু শিখে নেই যে অ্যালকোহল কাকে বলে। যে সকল জৈব যৌগের মধ্যে ওএইচ মূলক থাকবে, ওএইচ মূলক, তাদেরকে আমরা কি বলবো? অ্যালকোহল বলবো। একটা যদি এক্সাম্পল দেই, এটা এই যে দেখাই, মিথানল, এটার নাম হচ্ছে মিথানল, CH3OH, এটার নাম মিথানল। তাহলে এর মধ্যে যেহেতু ওএইচ মূলক রয়েছে, তাই এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা অ্যালকোহল বলতে পারবো। ক নাম্বার অ্যান্সার শেষ। খ নাম্বার অ্যান্সারে কি বলছে দেখো, যে ফসল উৎপাদনে রাসায়নিক সারের প্রভাব ব্যাখ্যা করো। ফসল উৎপাদনে রাসায়নিক সারের প্রভাব ব্যাখ্যা করো, অর্থাৎ ফসলের ভালো উৎপাদন হওয়ার জন্য রাসায়নিক সার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইটার আসলে প্রভাবটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে এখানে এই প্রশ্নে। তো আমরা জানি যে আমাদের জমিতে বিভিন্ন রকমের সার আমরা প্রয়োগ করি। প্রথম কথা হলো যে দেখো, মাটির যে উর্বরতা, সেই উর্বরতা তখনই ভালো থাকে যখন মাটির উপাদানগুলো পরিমাণ মতো থাকে। মাটিতেও কিন্তু প্রত্যেকটা উপাদান একটা নির্দিষ্ট লেভেলে থাকে আর কি। ভালো মাটি বা উর্বর মাটিতে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, অন্যান্য উপাদান থাকে, বিভিন্ন খনিজ লবণ থাকে সেখানে দ্রবীভূত। সো এগুলো পরিমাণ মতো থাকে। এখন কোনো কারণে যখন আমরা একই জমিতে বারবার ফসল ফলাই তখন ওই জমির উর্বরতাটা কিছুটা কমে যায়। বিভিন্ন কারণে সেটা কোনো কারণে নষ্টও হয়ে যেতে পারে। তো এই যে আমাদের উদ্ভিদকে যখন আমরা সেখানে রোপণ করব, তো এই উদ্ভিদের বা এই ফসলের ফলনটা যেন ভালো হয়, এই জন্য অনেক সময় কি করা হয়, উর্বর জমি মানে জমির উর্বরতাকে বাড়ানোর জন্য, ফসলের পুষ্টিমান বাড়ানোর জন্য আমরা জমিতে বাহির থেকে এক্সট্রাভাবে রাসায়নিক সার প্রয়োগ করি। এখন সেই রাসায়নিক সারের মধ্যে কোন কোন সার রয়েছে বা আমরা কাদেরকে প্রয়োগ করি? যেরকম ইউরিয়া, আমাদের সব থেকে বহুল ব্যবহৃত একটি রাসায়নিক সার ইউরিয়া। তারপরে ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, তারপরে হচ্ছে টিএসপি। ঠিক আছে, সো এই সকল সার আমরা জমিতে প্রয়োগ করি। এখন এই সকল সার জমিতে প্রয়োগ করলে ফসলের মানটা কীভাবে ভালো হয় খেয়াল করো। এই যে সার যেগুলোর কথা বললাম, ইউরিয়া বলো, ডিএপি বলো বা টিএসপি বলো, এই সারগুলোর কোনোটি আছে জমিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। জমিতে নাইট্রোজেন মানে উদ্ভিদ বলো বা প্রাণী বলো, যে কোনো বস্তুর দেহেই কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকা দরকার, এবং নাইট্রোজেনটা কিন্তু প্রোটিনের মূল উৎস। সো উদ্ভিদ দেহেও প্রোটিন লাগবে, সেই প্রোটিনের জন্য নাইট্রোজেন তার সেই প্রোটিনের ঘাটতি ফিল আপ করবে। জমিতে কোনো কারণে যদি নাইট্রোজেনের ঘাটতি হয়, ফসফেটের ঘাটতি হয় বা অন্যান্য কোনো উপাদানের ঘাটতি হয়, তখনই আমরা এই সকল রাসায়নিক সার সেখানে প্রয়োগ করি, যাতে করে এক্সট্রা যেই ঘাটতিটা মানে যেই ঘাটতিটা হয়েছে সেটা যেন সে এক্সট্রাভাবে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করার কারণে সেই ঘাটতিটা সে যেন ফিল আপ করতে পারে। এটা কিছুটা তুমি এরকম বলতে পারো যে যখন আমরা অসুস্থ থাকি তখন বাইরে থেকে কি করি, আমরা প্রোটিন খাই। নর্মাল খাবার দাবার সাথে তখন একটু বেশি করে দুধ, ডিম বা ফলমূল যেগুলো আছে সেগুলো আমরা যেরকম গ্রহণ করে ঘাটতি পূরণ করি, ঠিক সেইমভাবে জমির উর্বরতা যদি কমে যায়, আমরা এই সকল রাসায়নিক সার সেখানে প্রয়োগ করে জমির যে ঘাটতি হয়েছে, মাটির যে ঘাটতি হয়েছে, সেই পুষ্টিমানের ঘাটতি আমরা সেখান থেকে সহজেই পূরণ করতে পারি। সো ওভারঅল বলতেই পারো যে জমিতে ফসল উৎপাদন ভালো হওয়ার জন্য রাসায়নিক সার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এইখানে একটা কথা একটু মনে রাখতে হবে, আমরা অনেকেই ভাবি যে বেশি সার প্রয়োগ করা মানে ফসলের মান বেশি ভালো হবে, এটা কিন্তু আসলে না। যেরকমভাবে দেখো, একজন মানুষের পক্ষে
একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া সম্ভব। এখন কাউকে যদি হচ্ছে একটা বলে অনেকগুলো ভাত দিয়ে যদি বলা হয় যে তুমি এইটা এক বেলায় খেয়ে উঠবা, এটা যেরকম একজন মানুষের পক্ষেও সম্ভব না, ঠিক জমিতেও আমরা যখন সার প্রয়োগ করব, নির্দিষ্ট পরিমাণ জমির জন্য একটা নির্দিষ্ট অনুপাতে সার আমাকে সেখানে প্রয়োগ করতে হবে। যদি আমি এর বেশি পরিমাণে সার প্রয়োগ করি তাহলে সেখানে কিন্তু হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ অতিরিক্ত রাসায়নিক পদার্থ জমির দূষণ ঘটাতে পারে। তো সব দিক মিলিয়ে আমাকে জাস্ট সার প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা জমির জন্য উপযোগী এবং পরিমাণ মতো, বেশিও ব্যবহার করা যাবে না, আবার কম তো আমরা দিবই না, আমরা জাস্ট পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করব। এতে করে ফসলের গুণাগুণ এবং মাটির উর্বরতা দুইটাই কিন্তু ভালো থাকবে। ওকে, এবারে যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে। দেখো কি বলতেছে গ নাম্বার প্রশ্নে, যে কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে। সো এখানে বেসিক্যালি আমাদের ফোকাস করতে হবে জার এ এবং জার বি, কারণ জার সি কিন্তু গ্যাসীয় পদার্থ না। জার সি বলতে বোঝানো হচ্ছে কঠিন পদার্থ, জার এ এবং জার বি এই দুইটা জারের মধ্যে গ্যাসীয় পদার্থ রয়েছে। এখন ধরো আমরা তো নর্মালি গ্যাসীয় পদার্থকে ঢাকনা দিয়ে আটকে দেই, তো ঢাকনা যদি আমি খুলে দেই বা মুখটাকে যদি আমি সরিয়ে ফেলি, তাহলে এই অ্যামোনিয়া এবং ইথেন এই দুইটা গ্যাসের মধ্যে কোন গ্যাসটা আসলে খুব দ্রুত ছড়িয়ে পড়বে, এইটাই এখন আমার মানে জানার বিষয়, এইখানে এখন আমরা এখন ফোকাস করব। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন সরাসরি চলে যাবো বস্তুর ব্যাপন হার, মানে আগে ছড়িয়ে পড়বে এই কথার মানে হচ্ছে কি কোন বস্তুর ব্যাপন হারটা বেশি। তো আমরা সূত্র জানি, ব্যাপন হারের সূত্র আমরা সবাই জানি যে কোনো বস্তুর ব্যাপন হার তার ভরের উপর নির্ভরশীল। ব্যাপন হার আর ইজ ইকুয়ালস টু 1/√m, তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর যত কম হবে বস্তুর ব্যাপন হার তত বেশি হবে। তো আমাদের কাছে যে দুটো গ্যাস ছিল, দেখো একটা ছিল অ্যামোনিয়া, তাই না, অ্যামোনিয়া NH3 সংকেত, রাসায়নিক সংকেত, নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন 3 × 1 সমান কত হয়, হাইড্রোজেন হয় 17, নাইট্রোজেন 14 এবং হাইড্রোজেন কত পাবো আমি এখান থেকে, হাইড্রোজেন পাবো আমি 17। ওকে, তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17। আর একটা হচ্ছে ইথেন C2H6, ইথেন, এখানের ভর কত দেখো, দুইটা কার্বন, তার মানে 2 × 12 প্লাস 6টা হাইড্রোজেন, তার মানে 1 × 6, তো মোট কত পাচ্ছি 30। তাহলে দুইটা গ্যাসের আণবিক ভর আমি বের করে ফেললাম, যে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17 আর ইথেন গ্যাসের আণবিক ভর 30। এবারে আসো এই দুইটা গ্যাসের আণবিক ভর থেকে আমরা কি ডিসিশন নিতে পারবো। এখানে তোমাকে ডিসিশন নিতে সাহায্য করতেছে এই যে ফর্মুলাটা। ডিসিশন বলতেছে যে, বা ডিসিশন নিতে হলে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে যেই বস্তুর আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, আর ব্যাপন হার কম বলতে সে কিন্তু দ্রুত ছড়াবে না, মানে সে ধীরে ধীরে ছড়াবে, আর ব্যাপন হার বেশি বলতে সে খুব দ্রুত ছড়াবে। তো যেহেতু আমরা যদি ভরের কথা চিন্তা করি, ভরের কথা চিন্তা করলে C2H6 এর ভর, আণবিক ভর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর থেকে কি বেশি। আর ব্যাপন হার কি হবে তাহলে বলো তো, ব্যাপন হার হবে এর বিপরীত, ব্যাপন হারটা হবে এর বিপরীত। ব্যাপন হার কি হবে, ব্যাপন হার হবে অ্যামোনিয়াটা এখানে আগে চলে আসবে আর C2H6 এখানে পরে চলে যাবে, তার মানে একটা আর একটার বিপরীত পর্যায়ক্রমে তারা আবর্তিত হয় বা বিপরীত পর্যায়ক্রমে তারা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি, উভয় মানে এ জার এবং বি জার উভয় জারের গ্যাসীয় পদার্থকে যদি আমি মুখ বা ঢাকনা খুলে দেই, তাহলে কোনটি আগে ছড়িয়ে পড়বে, আগে ছড়িয়ে পড়বে আমার অ্যামোনিয়া গ্যাস, কেননা অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম, কার থেকে, ইথেন গ্যাসের থেকে, এই জন্য সেই গ্যাসটি আণবিকভাবে মানে সাধারণত এদের মধ্যে আগে ছড়িয়ে পড়বে। ওকে, সো তাহলে আশা করছি তোমরা গয়ের অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। আমাদের এখানে দেখো সেই কথাগুলোই বলা হয়েছে যে আণবিক ভর আমরা ফার্স্টে নির্ণয় করব, আণবিক ভর নির্ণয় করে আমরা দেন তারপরে যাবো আমরা আমাদের ডিসিশন দেখো যাই। আমাদের অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর ছিল কত, 17। আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর ছিল 17 আর ইথেন গ্যাসের আণবিক ভর 30। তো তাহলে এখানে বলতেছে যে জার এ এর অ্যামোনিয়া গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে। আমরা যেই পয়েন্টটাকে হাইলাইট করব যে জার এ এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস ছিল, জার এ এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস ছিল, এই জার এ এর অ্যামোনিয়া গ্যাসটা আমাদের কাছে তুলনামূলকভাবে আগে ছড়িয়ে পড়বে বা আগে ছড়িয়ে যাবে আর কি। ওকে, তো আমরা আমাদের গয়ের অ্যান্সারটুকু ফুলফিল করে ফেললাম। এবারে যাচ্ছি ঘয়ের প্রশ্নে। দেখো ঘয়ের প্রশ্নে কি বলতেছে, সি জারের পদার্থটির কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে সি জার, জার সিতে কে রয়েছে,
পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি কঠিন পদার্থ, কিন্তু কঠিন পদার্থেরও কিন্তু ব্যাপন হয়। কঠিন পদার্থের ব্যাপন হয় তরল মাধ্যমে। আমাদের তো আবার মাধ্যম রয়েছে, গ্যাসীয় মাধ্যম, কঠিন মাধ্যম, তরল মাধ্যম। সো কঠিন পদার্থ সাধারণত তরল মাধ্যমে ব্যাপিত হতে পারে, তরলের মধ্যে সে মিশ্রিত হতে পারে। এখন এটাই আমাকে আসলে একটা পরীক্ষার সাহায্যে এক্সপ্লেন করতে হবে যে হ্যাঁ, সি জারের মধ্যে একটি কঠিন পদার্থ রয়েছে, বাট এই বস্তুরও ব্যাপন হার সম্ভব। ওকে, সো দেখো, খেয়াল করো। তো আমরা এখান থেকে আসলে চিত্রটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি কি হবে। দেখো, ফার্স্টে আমরা এই সি পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কঠিন যে অবস্থা, সেই অবস্থাটাকে আমরা রাখলাম। তো পানিতে কি হবে, এটা আস্তে আস্তে ব্যাপিত হবে, এবং ব্যাপিত হওয়ার সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ বা হালকা বেগুনি বর্ণের যে দ্রবণ, এই দ্রবণটা কি পানির সমস্ত জায়গায় আস্তে আস্তে কি হবে বলতো, পানির সমস্ত জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তাহলে যদি ব্যাপন না হতো তাহলে আমি কি দেখতাম, তাহলে আমি দেখতাম আমার সাদা মানে পানির তো আসলে নির্দিষ্ট কোনো কালার নেই, পানি জাস্ট যেই মানে পানির অ্যাকচুয়াল পানির অবস্থা বা অ্যাকচুয়াল পানির কালারটা ঠিক যেই রকম সে ওইভাবেই থাকতো। কিন্তু এরকম না, চেঞ্জ হয়ে যাচ্ছে পানির কালারটা, তার যে বর্ণহীন থেকে সে কিন্তু একটা বর্ণযুক্ত কালার বিশিষ্ট পানিতে পরিণত হচ্ছে। তাহলে এই যে বর্ণযুক্ত কালার বিশিষ্ট পানিতে পরিণত হলো, এখান থেকে কি প্রমাণ হয় যে আমার এই পাত্রের মধ্যে যে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে অণুগুলো ছিল, দেখো অণুগুলো তো আগে এইভাবে ছিল, খেয়াল করো, অণুগুলো আগে এরকম একটা আরেকটার সাথে এরকম মিশে ছিল, অণুগুলো একটা আরেকটার সাথে মিশে ছিল, বাট যখন তুমি পানিতে তাদেরকে দ্রবীভূত করতেছো তখন তাদের অবস্থা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে, অণুগুলো একটু ফাঁকা ফাঁকা হচ্ছে, একটু স্পেস তারা ক্রিয়েট করার চেষ্টা করতেছে। সো অণুগুলো এই যে ফাঁকা ফাঁকা হচ্ছে, স্পেস ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এর ফলে কি হলো, সমস্ত পানির মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অণুগুলোকে দেখতে পাচ্ছি, বা পানির অণুগুলোর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অণুগুলো মিশে গেল। তো ফলে সমস্ত পানির দেখো কালারটা কিন্তু সেই আগের যে নর্মাল কালার, পানির যে স্বাভাবিক যেটা থাকে বর্ণহীন, সেইটা কিন্তু এখন নাই। এখন কিন্তু তুমি এখানে একটা গোলাপি বর্ণের বা হালকা বেগুনি বর্ণের একটা কালার এখানে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এর থেকে এইটাই প্রমাণ হয় যে কঠিন পদার্থেরও ব্যাপন হয়, ব্যাপন হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে মাধ্যমটা হতে হবে তরল। মানে কোথায় সে ব্যাপিত হবে, তরলের মধ্যে সে সহজেই ব্যাপিত হবে। ব্যাস, আমরা এই যে আমরা এভাবে যদি সুন্দর মতো করে ব্যাখ্যা করে দিই, আমাদের ঘয়ের অ্যান্সারও, এই প্রশ্নের ঘয়ের অ্যান্সারও খুব সুন্দরভাবে হবে আর কি। এখানে আরো কয়েকটা ব্যাপার তোমরা চাইলে উল্লেখ করতে পারো, যে আমরা এই যে দেখো, আমরা এই যে কঠিন পদার্থের ব্যাপনটা সম্পন্ন করলাম, কঠিন পদার্থের ব্যাপন যে আমরা সম্পন্ন করলাম, এই কঠিন পদার্থের ব্যাপন সম্পন্ন হতে আমরা কি করেছি, এখানে আমরা মূলত এখানে পানি নিয়েছি। এখন তোমরা যদি এইখানে পানির তাপমাত্রা কন্ট্রোল করতে পারো, তাহলে কিন্তু ব্যাপন হার চাইলে আরো বৃদ্ধি করা সম্ভব। যেরকম আমি ঠান্ডা পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দেই, তাহলে যতটা ব্যাপিত হবে, যদি আমি গরম পানিতে দেই তাহলে সেটা কিন্তু আরো ফাস্টার, মানে আরো দ্রুত সে ছড়িয়ে পড়বে। অর্থাৎ পানির তাপমাত্রার উপরও কিন্তু বস্তুর ব্যাপন হার নির্ভর করে, কঠিন পদার্থের ব্যাপন হার পানির তাপমাত্রার উপর নির্ভর করে, এবং তাপমাত্রা বৃদ্ধি করলে বস্তুর ব্যাপন হার আরো দ্রুত হয়, মানে ব্যাপন হারটা বেড়ে যায় এক কথায় বলতে গেলে। তাপমাত্রা কম হলে বস্তুর ব্যাপন হারটা তখন কম থাকে। তো এইভাবে তোমরা চাইলে ব্যাখ্যার মধ্যে বা তোমাদের যেই পয়েন্টগুলো দিবা অ্যান্সারের চিত্র আঁকার পরে, তোমরা চাইলে সেখানে এই কথাগুলো চাইলে মেনশন করে দিতে পারো। তো আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সারে কমপ্লিট করে ফেললাম। আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো সৃজনশীলে তোমাদের সাথে দেখা হবে।